শুরু করছি প্রিয় প্রণয়নী গল্পের ১ নাম্বার পর্ব। লেখনীতে লামিয়া ইসলাম শাম্মী। বাবা, আমি থাকতে চাই না এখানে। মেয়ের কথা শুনে হামিদ সাহেব বেশ অবাক হলেন। তার সাথে হলো বাড়ি ভর্তি মানুষ। নাকে মুখে রক্ত নিয়ে গটগট করে বাড়ির ভেতর প্রবেশ করে হঠাৎ লামিয়ার এই কথা শুনে সবাই ভড়কে গেলেন। হামিদ সাহেব মেয়ের চোখের দিকে চোখ রেখে বললেন, কেন? লামিয়া হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষে বলল, এখানে থাকতে ভালো লাগছে না। আমি দূরে কোথাও যেতে চাই, যেখানে গেলে আমি ভালো থাকতে পারবো। হামিদ সাহেব মেয়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকালেন। বাবা হয়েও মেয়ের দুঃখে সে মেয়ের পাশে দাঁড়াতে পারছে না। হামিদ সাহেব মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল, কালকে সকালে তোমাকে তোমার নানা বাড়ি পাঠিয়ে দিব, কিন্তু তোমার নাকে মুখে রক্ত কেন? তুমি কি আজকেও মারামারি করেছো? লামিয়া কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো। হামিদ সাহেব মেয়ের নীরবতা দেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, আজকে কোন মেয়েকে মেরে এসেছো আর কেন? লামিয়া দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে বলল, হ্যাঁ মেরে এসেছি। আর তুমি তো জানোই বাবা, অকারণে কিছু করি না। মেয়েটার অবশ্য কোনো ভুল ছিল। বলে গটগট করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। হামিদ সাহেব মলিন দৃষ্টিতে তাকালো মেয়ের যাওয়ার দিকে। মেয়েটা দিন দিন বেশ বদমেজাজি হয়ে গিয়েছে। কোথাও আগে তো এমন ছিল না। আগে তো এই মেয়ে বেশ শান্তশিষ্ট ছিল, কিন্তু যখন থেকে সব বুঝতে শিখেছে তখন থেকে এমন হয়ে গিয়েছে। এই মেয়ে বাড়ি ছেড়ে কোথাও চলে গেলে এই বাড়ি যে অন্ধকার হয়ে যাবে ভেবেই হামিদ সাহেব তার বড় ভাই আনিসুল সাহেবের দিকে তাকালেন। তার ভাইও অসহায় চোখে তাকিয়ে আছে তার দিকে। তা দেখে হামিদ মাথা নিচু করে চলে গেলেন। মেয়ের কথা ভেবে লতিফা বেগম টুকরে কেঁদে উঠল। তার ৩ মেয়ের মধ্যে তার ছোট্ট মেয়ে লামিয়া লতিফা বেগমের একটু বেশি আদরের। তার উপর মেয়েটার মানসিক অবস্থা ভালো না। লতিফা বেগম স্বামীর দিকে তাকিয়ে তারপর দ্রুত চলে গেলেন মেয়ের রুমে। আহ বড় আপা, ছাড়ো তো এসব, আদিক্ষেতা ভালো লাগে না, বলে লামিয়া মুখ কুঁচকে ফেলল। হামিদা চোখের পানি মুছে নাকে মুখের রক্ত পরিষ্কার করতে করতে বলল, সবসময় এমন বদমেজাজি থাকবি? এই যে সবসময় মারামারি করে আসিস, নিজেও তো ব্যথা পাস। লামিয়া তাচ্ছিল হাসি দিয়ে বলল, কিছু ব্যথা সয়ে যেতে হয় বড় আপা। মানুষের আঘাত পেতে পেতে শরীরে সয়ে গেছে, তাই এখন আর ব্যথা লাগে না। লামিয়া হামিদা বোনের দিকে তাকালো। লামহা হামিদা বোনের দিকে তাকালো। তাদের ছোট বোন এই অল্প বয়সে কত কষ্ট পেয়েছে, সব কষ্ট ভেতরে পুষে রেখেছে, প্রকাশ করে না। ওপর দিয়ে হাসি খুশি দেখালে ভেতরে তিলে তিলে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে দিন দিন। দরজা ঠেলে প্রবেশ করলেন লতিফা বেগম। চোখের পানি মুছে লামিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যা যা প্রয়োজনীয় জিনিস তা আজকে রাতে গুছিয়ে নে, কাল তুই তোর নানুর বাসায় চলে যাচ্ছিস। লতিফা বেগম আর কিছু না বলেই চলে গেল। লামিয়া হালকা হাসলো তার মায়ের দিকে। সে জানে তার মা রাগ করেছে। লামিয়া কিছু না বলে টেবিল থেকে গিটার নিয়ে বারান্দায় চলে গেল। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার জীবন এমন না হলেও পারতো। হাতে গিটার নিয়ে টুংটাং সুর তুলে গান ধরল। নিঠুয়া পাতারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিঠুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। চিকন ধুতি খানি পরিতে না জানি বান্ধিতে কেশ। চিকন ধুতি খানি পরিতে না জানি বান্ধিতে কেশ। না জানি বান্ধিতে কেশ, না জানি বান্ধিতে কেশ। অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ। প্রেমের মুরালি বাজাতে না পারি বান্ধিতে সুর। প্রেমের মুরালি বাজাতে না জানি বান্ধিতে সুর। না জানি বান্ধিতে সুর,
জানি বান্ধিতে সুর। আর গাইতে পারলো না। লামিয়ার গলা কান্নায় ভেঙে এলো। পিছন থেকে হামিদা, লামহা, তায়েবা, তায়েব, রাশেদ, মাহির, আরিফ সবাই একে একে লামিয়াকে জড়িয়ে ধরলো। লামিয়া হালকা হেসে উঠল। এই প্রিয় মানুষগুলোকে পেয়ে তার বিপদ খারাপ পরিস্থিতির মাঝে শান্তি পেল। আসুন পরিচয় দেই, আমি লামিয়া ইসলাম। ইসলাম পরিবারের দ্বিতীয় ছেলে হামিদ ইসলামের ছোট মেয়ে। তার বড় মেয়ে হামিদা ইসলাম এবং মেজ মেয়ে লামহা ইসলাম। আর আমি তাদের ছোট্ট। ও এখানেই শেষ নয়, আরও আছে। ইসলাম পরিবারের প্রথম ছেলে আনিসুল ইসলাম, তার 2 সন্তান, বড় ছেলে রাশেদ ইসলাম এবং ছোট ছেলে আরিফ ইসলাম। ইসলাম পরিবারের সেজ ছেলে হাসিম, তার 1 ছেলে মাহির ইসলাম। ইসলাম পরিবারের ছোট ছেলে আজমির, তার 2 সন্তান, বড় ছেলে তায়েব ইসলাম এবং ছোট ছেলে তায়েবা ইসলাম। এই বাড়ির প্রধান কর্ত্রী দাদি আজমিরি বেগম। বাবা, চাচারা সবাই দাদির কথা অক্ষরে অক্ষরে পালন করে। এই হলো আমাদের ইসলাম পরিবার। হাসি, মজা, রাগ, অভিমান, দুষ্টু মিষ্টি গল্পে আমাদের পরিবার পরিপূর্ণ। সবাই মিলেমিশে থাকে। আশেপাশে মানুষ আমাদের পরিবারে আরো একটা নাম দিয়েছে, পাগলা পরিবার। কেন দিয়েছে সেটা না হয় গল্প পড়তে পড়তে বুঝতে পারবেন। চলুন এবার গল্পে যাওয়া যাক। সকালে আলো হতেই লামিয়াকে নিয়ে চলে গেল তার মামার সাথে। কারো সাথে দেখা না করেই সে মামার সাথে পাড়ি জমালো নানার বাড়ি। দিন যায় দিন আসে, লামিয়া আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। মামাতো ভাই বোনদের নিয়ে লামিয়া বেশ ভালোই কাটছে দিন। পিছনে কি হয়েছে না হয়েছে লামিয়া ভুলে যেতেই লাগলো। অবশ্য একেবারে না, মনের ব্যথা মনেই থাকে। কষ্ট কি আর এত সহজে ভোলা যায়? এভাবে কেটে গেল 5টা মাস। হামিদ সাহেব ছোট্ট মেয়েকে না দেখে বেশ কষ্টে দিন পার করছেন। নাস্তার টেবিলে ইসলাম বাড়ির সবাই বসেছে। বাড়ির বউরা একের পর এক খাবার দিচ্ছে টেবিলে। সবাই খাওয়া শুরু করলেও হামিদ সাহেব চুপচাপ বসে আছেন, মুখে খাবার তোলেননি একবারও। আনিসুল সাহেব ভাইয়ের মনের অবস্থা বুঝে লতিফা বেগমকে বললেন, মেজ বৌমা, এত মাস হয়ে গেল, মেয়েটাকে নিয়ে আসো। এভাবে দূরে রাখা যায় নাকি? লতিফা বেগম ঠান্ডা গলায় বললেন, বড় ভাই থাকুক, ও ওর মতো, যখন ইচ্ছে হবে চলে আসবে। হামিদ সাহেব কোনো কথা না বলে চেয়ার ছেড়ে উঠে চলে গেলেন। টেবিলে থাকা আর কারো খাওয়া হলো না। হামিদ আর লামহা চুপচাপ বসে আছে মন খারাপ নিয়ে। সে যে বোন চলে গেল, তারপর আর একবারও খবর পেল না ওরা। ভেবে মনটা আরো খারাপ হয়ে গেল। অন্যদিকে ক্রিকেট ব্যাট কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে লামিয়া। চোখ দুটো রীতিমতো শিকারের টার্গেট আটকে আছে। শিকার আর কেউ না, সামনে বাড়ি চান্দু মিয়ার ঝকমকে টাক। কিছুদিন আগে তার মাথায় ইট পড়ে গর্ত হয়ে গিয়েছিল। তার টাক মাথায় রোদে সেই টাকটা এমন ঝকমক করছে যে মনে হচ্ছে হেডলাইট জ্বলছে। লামিয়া পাশের ছেলেটাকে ইশারা করলো, এই বল দে দেখি, একটা ছক্কা মারি। ছেলেটা বোলিং করতেই ধাম করে ব্যাট ঘুরিয়ে লামিয়া এমন একটা শট মারলো যে বলটা সোজা গিয়ে চান্দু মিয়ার টাকে গিয়ে ঠাস করে লাগলো। চান্দু মিয়া ব্যথায় 2 হাত দিয়ে মাথা চেপে ধরলো। হায় আল্লাহ, কে রে আমার চান্দি ফাটাইছে? তিনি ধপাস করে বসে পড়লেন। আশেপাশে কিছু বাচ্চারা ভয়ে পালাতে শুরু করলো। আর কিছু বাচ্চারা হো হো করে হাসতে লাগলো। পাশ থেকে একটা ছেলে বলল, চান্দু কাকা, টাকে আবার নতুন গর্ত হলো। চান্দু মিয়া দাঁতে দাঁত চেপে চারপাশে তাকালো, দেখলো লামিয়া 2 হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে বিজয়ের হাসি। চান্দু মিয়া গলা চড়িয়ে বলল, এই সেমরি, তুই আমার মাথায় বল মারলি কেন রে? লামিয়া চোখ কুচকে হেসে উত্তর দিল, চান্দু কাকু, তুমি তো টাকের জন্যই বিখ্যাত, তাই আমি ভাবলাম তোমার টাক মাথার টার্গেটটা একটু কাজে লাগাই। এবার বাচ্চারা হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। পাশ থেকে বাচ্চারা হাসতে হাসতে বলল, কাকা, টাকি তো লামিয়াপুর প্র্যাকটিস বোর্ড। চান্দু মিয়া রাগে তেতে উঠে বললেন, শোন ছেমরি, আমার চাঁদি কিন্তু এলাকার সৌন্দর্যের প্রতীক। এই চাঁদিতে বল মারা মানে জাতির অপমান। লামিয়া মুখ গম্ভীর করে মাথা নাড়ল, তারপর দাঁত বের করে বলল, তাই নাকি? তাহলে আজকে আমি ইতিহাস গড়লাম। বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, কি বলিস তোরা? এত ভালো ইতিহাস করার জন্য আমাকে জাদুঘরে রাখার দরকার না? বাচ্চারা হাত উঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ একদম। বলেই আবার হাসির ঝড় উঠল চারপাশে। চান্দু মিয়া গরম ভাপে ধোয়া ওঠা হাড়ির মতো ফুস ফুস করতে লাগলো। লামিয়া ব্যাটটা ঘুরিয়ে বলল, ওরে কে আসিস, আরেকটা বল দে, এবার ছক্কা মারবো চান্দু কাকুর নাক বরাবর। লামিয়ার কথা শুনে সবাই আবারও হেসে উঠল। চারপাশে নানান রকমের গাছগাছালি, তার মাঝে দাঁড়িয়ে আছে একটি ডুপ্লেক্স বাড়ি। বাড়ির
বাহিরে গেটের পাশে দেয়ালে বড় বড় করে খোদাই করা আছে খন্দকার ভিলা। বাড়ির সামনে খন্দকার সাহেব শখ করে বানিয়েছেন একটি সুন্দর বাগান। বাগানের এক পাশে বসার জন্য সাজানো হয়েছে ছিমছাম জায়গা। সেখানেই বসে আছেন হামিদ সাহেব। 5 মাস পর আদরের মেয়েটাকে একবার দেখার আশায় মন খারাপ করে বসে আছেন তিনি। তার সামনে বসে আছে সাদা পাঞ্জাবি পরা মেহেদি রঙের লাল দাড়িওয়ালা এক ভদ্রলোক। তিনি লামিয়ার নানা, নাম ফারুক খন্দকার। হাতে ধোয়া ওঠা চার, মুখে প্রশান্তির ছাপ। নাতি নাতনিদের প্রতি তার ভালোবাসা অপরিসীম। হামিদ সাহেবকে মন খারাপ করে বসে থাকতে দেখে ফারুক সাহেব মৃদু গলায় বললেন, বুঝলে হামিদ, আমার নাতনি কিন্তু 10-এ 1 যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমার বাড়িটা যেন মাতিয়ে রেখেছে। হামিদ সাহেব তার কথায় মলিন হাসলো। সে তো জানে তার মেয়ে এক দ্বন্দ্ব স্থির থাকে না, যেখানে যাবে সেখানেই মাতিয়ে রাখবে সব। তাই তো এখানে চলে আসায় তাদের ইসলাম বাড়ি অন্ধকার হয়ে আছে। এসব ভেবে হালকা হাসলো। তারপর ফারুক সাহেবের সাথে কথা বলতে লাগলো। ঠিক তখনই গেট খুলে ভেতরে প্রবেশ করলো লামিয়া। পাশে মামাতো ভাই ইভান আর ইমন। হাসি ঠাট্টা করতে করতে 3 জন ঢুকলো বাড়ির আঙিনায়। 5 মাস পর মেয়েকে দেখে তার হাসি খুশি মুখ দেখে হামিদ সাহেবের বুক ভরে গেল আনন্দে। তার কাছে সব মেয়ে প্রিয়, কিন্তু এ মেয়ে একটু বেশি প্রিয়। তা কখনো মুখে বলে ওঠা হয়নি। লামিয়া বাবাকে দেখে থমকে দাঁড়ালো। হামিদ সাহেব উঠে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। কেমন আছো? লামিয়া হাসি মুখে উত্তর দিল, ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? আর আপারা সবাই কেমন আছে? হামিদ সাহেব এসে বললেন, ভালো। তারপর একটু থেমে বললেন, বাসায় সবাই তোমার জন্য মন খারাপ করে বসে আছে। তোমার মা অসুস্থ হয়ে গেছে তোমার চিন্তায়। অনেক হলো, এখন আর নয়, চলো বাড়ি যাই। হায় হায়, কি বলো? নানার মেয়ে অসুস্থ আর তুমি এখন বলছো আমাকে? তুমি এক্ষুনি বসো, আমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে আনছি। এ কথা বলে ভিতরে চলে গেল লামিয়া। তার পেছন পেছন ইভান আর ইমন দৌড়ে গেল। লামিয়া কাঁধে হাত রেখে ইমন বলল, তোকে অনেক মিস করবো রে। ইভান দুঃখী দুঃখী মুখ করে বলল, ইস, চাঁদু মিয়াকে এখন আর জ্বালাতে পারবো না, এটাই ভেবে কষ্ট হচ্ছে আমার। লামিয়ারও মন খারাপ লাগছে, এতদিন এখানে থেকে মজা করেছে। ইমন মুখ ফুলিয়ে বলল, লামু, তুই কি আমাদের মিস করবি না? লামিয়া ঠোঁট উল্টে নকল কান্নার অভিনয় করে বলল, করবো রে করব, কিন্তু তোদের এই চান্দু মিয়ার চান্দিকে, বলে ভ্যাস ভ্যাস করে নাক টানলো। তারপর 3 জন একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। হামিদ সাহেব মেয়ের কথা শুনে হাসলেন। বড় হয়েছে ঠিকই, কিন্তু এখনো দুষ্টুমি ফাজলামি যায়নি তার। কিন্তু মেয়ের চোখে যে আজকে কষ্ট দেখতে পেল, ওপরে শক্ত থাকলেও মেয়ে যে ভিতরে শেষ হয়ে যাচ্ছে সেটা তিনি বুঝতে পারছেন। লামিয়া তার রুমে ব্যাগ গুছিয়ে কাঁধে প্রাণপ্রিয় গিটার নিয়ে বের হলো। খন্দকার বাড়ি সবার মন খারাপ লামিয়া চলে যাবে বলে। এই 5 মাসে মেয়েটা সবার বড্ড আপন হয়ে গেছে। ইমন ইভান মন খারাপ করে দাঁড়িয়ে আছে। লামিয়া সবার কাছে বিদায় নিয়ে বাবার হাত ধরে রওনা হলো নিজ বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে ইসলাম বাড়িতে জর্জেটির একখানা গাঢ় কমলা রঙের শাড়ি পরেছে আজমেরি বেগম। শুধু তাই নয়, চোখ টেনেছে গাঢ় কাজল, মুখে পাউডারের গোডাউন, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, গালে গোলাপি রঙের ব্লাশন, চোখে লাল চশমা, গলায় মোবাইল ব্যাগ ঝুলিয়ে, পায়ে হালকা হিল জুতো। ব্যাস হয়ে গেছে তার সাজ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কোনো কিছু কম হলো কিনা। সবকিছু তার কাছে পারফেক্ট মনে হলেও যে কেউ দেখলে পুরোই হার্ট অ্যাটাক করবে। রাতের বেলা এই অবস্থাতে বের হলে তো ভূত তো তাকে দেখলে পালাবে, কিন্তু তার কাছে তাকে দেখতে পুরো নায়িকা লাগছে। এটা তার কথা। পান খাওয়া লাল দাঁতগুলো বের করে সেই একখানা হাসি দিল। তারপর বলল, আজকে আমাকে দেখলে হাঁটুর সমান ছেলেরাও প্রেমের প্রস্তাব দিবে, বলেই সামনে থাকা পাকা চুলগুলো নায়িকাদের মতো উড়িয়ে দিলেন। তারপর কাঁধে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে রুম থেকে বের হলো। হল রুমে বসে নিজ মনে চা পান করছে আর খবরের পত্রিকা পড়ছেন আনিসুল সাহেব। আজমেরি সাহেব ধীর পায়ে এসে তার সামনে দাঁড়াতে আনিসুল সাহেবের ওপর তাকে চমকে বুকে হাত চেপে চিৎকার করে উঠলেন, আল্লাহু আকবর বলে মাটিতে লুটিয়ে পড়লেন। ছেলেকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে আজমেরি বেগম ভয় পেয়ে পাশে বসে হাই হুতাশ করতে লাগলেন। চিৎকার শুনে দৌড়ে আসলেন তার স্ত্রী রাশেদা বেগম। স্বামী ভক্ত নারী তিনি। স্বামীর কিছু হলে অস্থির হয়ে ওঠেন। এমনিতেই তার স্বামী হার্টের রোগী। স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখে রাশেদা বেগম চিৎকার করে বললেন, কে কোথায় আছো গো? আমার স্বামী আর নাই গো, দেখে যাও গো তোমরা, বলে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। রাশেদা বেগমের এমন মরা কান্না শুনে বাড়ির সবাই দৌড়ে আসলো হলরুমে। সবাই বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো লামিয়াদের গাড়ি।
তখনই বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো লামিয়াদের গাড়ি। বাড়ির এমন চিল্লাচিল্লি শুনে লামিয়া আর হামিদ সাহেব একে অপরের দিকে চাওয়াচড়ি করে দুজনেই দৌড়ে গেল বাসার ভেতর। রাশেদা বেগমের কান্না শুনে তার বড় ছেলে রাশেদ বিরক্ত হয়ে বলল, চুপ করো মা, এভাবে কান্না করছো কেন? কিছু হয়নি, বাবাকে ডক্টরের কাছে নিতে হবে, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সে কল করছি। আনিসুল সাহেবের এমন অবস্থা, সবাই তাকে নিয়ে ব্যস্ত, কেউ আজমেরি বেগমকে খেয়াল করেনি। হামিদ সাহেব বাড়িতে ঢুকে ভাইকে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে তার কাছে যেয়ে ডাকতে লাগলেন, কিন্তু কোনো সাড়া নেই। ভয় পেয়ে সামনে তাকাতেই দেখলেন হাসিম সাহেব আর আজমির সাহেব ছলছল চোখে তাকিয়ে আছে। আর ছুটির দিন হওয়াতে সবাই বাড়িতেই ছিল। হামিদা লামহা এক কোনায় ভয়ার্ত চোখে তাকিয়ে আছে বড় চাচার দিকে। তায়েবা চুপচাপ দাঁড়িয়ে মন খারাপ করেছে। আরিফ বাবার মাথায় পানি দিচ্ছে। লতিফা, মনিরা, তাহমিনা বেগম রাশেদা বেগমকে শান্ত করছে। আজমেরি বেগম মাথা নিচু করে হাই হুতাশ করে কান্না করছে, হাত দিয়ে চোখ মুছছে, যার ফলে সাদা পাউডার আর কাজল মিশে পুরো মুখে এক বিশ্রী অবস্থা তৈরি হয়েছে। মাথা নিচু করে থাকায় সাদা পাকা চুল সামনে নেমে এসে তাকে আরো ভুতুড়ে বানিয়ে তুলেছে। এমন সময় মাহির ঘর থেকে বের হলো। নিজে খাবারের জন্য এসে হলরুমে যেতে দেখলো সবাই মরা কান্নায় লিপ্ত। সামনে তাকাতেই দেখলো তার বড় চাচা মাটিতে পড়ে আছে, পাশে আরিফ মাথায় পানি দিচ্ছে, আর হামিদ সাহেব আজমির মালিশ করছে। মাহির ভ্রুকুসকে বড় চাচার কাছে যেতেই কমলা শাড়ি পরা একজন মহিলাকে দেখলো। চুল দেখে চিনল, এ তো দাদি। সে দাদির কাঁধে হাত রেখে বলল, দাদি, বড় চাচার কি হয়েছে? আজমেরি বেগম নাতির কথা শুনে চোখের পানি নিয়ে সুর করে কাঁদতে লাগলেন, ও ভাই রে, আমার পোলার কি হইল রে। দাদির কান্না শুনে মাহির নিজেই কান্না চলে এলো। দাদিকে সান্ত্বনা দিতে পাশ ফিরে তাকাতেই ভয় পেয়ে চিৎকার করে উঠল, আল্লাহ গো, ও মা বলেই ছিটকে দূরে সরে গেল। সবাই আনিসুল সাহেবের থেকে চোখ সরিয়ে মাহিরের দিকে তাকালো। নাতি কেন ভয় পেল বুঝতে পারলো না। আজমেরি বেগমের কাছে যেতেই মাহির ছিটকে আরো দূরে সরে গেল। হাতের কাছে পানি ভর্তি মগ, সেটা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে পানি ছিটাতে বলল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুশ হুশ পেতনি, দূরে যা। মাহিরের এমন কাণ্ড দেখে সবাই আজমেরির দিকে তাকালো। মনিরা বেগম ছেলেকে ভয় পেতে দেখে দৌড়ে এসে সামনে তাকিয়ে বড় বড় চোখ করে ফিট খেয়ে পড়ে গেলেন। আজমেরি বেগম এভাবে চোখ কুচকালো। তাকে দেখে সবাই এমন করছে কেন? মাহির মাকে ফিট খেতে দেখে ধরে দাঁড়ালো, কিন্তু নাদুস নদুস হওয়াতে তার ভর বহন করতে না পেরে বসে পড়লো মাকে নিয়ে। আজমেরি বেগম এগোতেই মাহির টেনে টেনে মাকে দূরে সরিয়ে নিল। সবাই ভয় পেয়ে আজমেরির দিকে তাকিয়ে আছে। হামিদ সাহেব বললেন, মা, একটু চুল খোপা করে সামনে তাকান তো। আজমেরি বেগম সবার এবার চুল খোপা করে বললেন, কি সবাই আমারে দেখে এভাবে ভয় পাচ্ছ কেন? আজমেরি বেগম হামিদ সাহেবের দিকে তাকাতেই হামিদ সাহেব চমকে গেলেন। সবাই চুপ। লামিয়া দূরে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে, তাকে এখনো কেউ খেয়াল করেনি। রাশেদ বিরক্ত হয়ে বলল, দাদি, তুমি এমন ভূতের মতো সেজেছো কেন? আজমেরি বেগম রাগি চোখে তাকিয়ে বললেন, রাশেদ দা, তুই আমারে ভূত কইলি? রাশেদ মুখ দিয়ে চসূচক শব্দ করলো। এই মহিলাকে কিছুই বলা যায় না, সব সময় রেগে যায়। এদিকে আনিসুল সাহেবের হুঁশ ফিরল। চোখ মেলে তাকাতে সামনে আজমেরি বেগমকে দেখে আতকে ওঠে। হাসিম সাহেবকে জড়িয়ে ধরে বললেন, বাঁচা ভাই আমাকে, ভূত ভূত। হামিদ সাহেব শান্ত করে বললেন, বড় ভাই, এটা আমাদের আম্মা, আপনি শান্ত হন। আম্মার কথা শুনে আনিসুল সাহেব শান্ত হলেন। তায়েব হো করে হেসে উঠল, দাদি, তোমারে দিয়ে আমি ভূতের মুভি বানাবো, ইউটিউবে কোটি কোটি ভিউ আসবে। তার কথা শুনে হামিদা, লামহা, তায়েবা হেসে উঠল। পাশ থেকে তাহমিনা বেগম জুতা নিক্ষেপ করতেই তায়েব চুপ হয়ে গেল। হামিদ সাহেব বিরক্ত হয়ে বলল, আম্মা, যান মুখ সুন্দর করে ধুয়ে আসেন। দেখছেন তো সবাই আপনাকে দেখে ভয় পাচ্ছে, আর এভাবে সেজেছেন কেন? আজমেরি বেগম কিছু না বলে রেগে উঠে চলে গেলেন। মনিরা বেগমের মুখে পানি ছিটা দিতেই ধরপড় করে উঠল। মাহির তার মাকে শান্ত করে বলল, মা শান্ত হও, এটা দাদি ছিল। মনিরা বেগম রাগে হাসিম সাহেবের দিকে তাকিয়ে তেতে উঠল, আপনার মা কোনোদিন জানি বাসার শুদ্ধ লোকদের হার্ট অ্যাটাক করে মেরে ফেলবে, আমি বলে দিলাম। হাসিম সাহেব স্ত্রীকে শান্ত হতে বললেন। রাশেদা বেগম স্বামীর গলা ধরে হু করে কেঁদে বলল, আমি ভেবেছিলাম আপনি এবার ইন্নালিল্লাহ হয়ে গেছেন। রাশেদ বেগম স্বামীর গলা ধরে হু হু করে কেঁদে বলল, আমি ভেবেছিলাম আপনি এবার ইন্নালিল্লাহ হয়ে গেছেন। রাশেদা বেগমের কথা শুনে আরিফ বিরক্ত হয়ে বলল, মা, তুমি চুপ করবে? যাও, বাবাকে নিয়ে ঘরে যাও। হামিদা
লামহা তায়েবা তায়েব মুখ চেপে হাসছে। হঠাৎ মাহির দরজার দিকে তাকাতে দেখলো লামিয়া মুখে হাত দিয়ে হাসছে। এত মাস পর লামিয়াকে দেখে মাহির দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। মাহিরের দৌড় দেখে সবাই দরজার দিকে তাকালো, আর তখনই সবাই লামিয়াকে দেখলো। হামিদা লামহা খুশিতে একসাথে বলে উঠল, মা, লামিয়া এসেছে দেখো। বলেই দৌড়ে গিয়ে লামিয়াকে জড়িয়ে ধরলো। লতিফা বেগমের চোখে পানি চলে এলো। এতদিন পর মেয়েকে দেখে কেঁদে উঠলেন। তাহমিনা বেগম লতিফা বেগম কাঁদতে মানা করলেও নিজেরাই কেঁদে উঠল। তায়েবা খুশিতে লাফাতে শুরু করলো। একে একে লামিয়া সবার সাথে কথা বলল। আনিসুল সাহেব বলল, তুমি ছাড়া এই বাড়ি শূন্য লাগছিল, এখন তুমি এসেছো, এখন থেকে বাড়ি পুরো পূর্ণ হলো। লামিয়া হালকা মাথা নাড়ালো। সবার সাথে কথা বলে লামিয়া ওপরে নিচে রুমে যেতে লাগলো। তার পিছন পিছন হামিদা, লামহা, তায়েবা আর মাহির যেতে লাগলো। রুমে এসে টান টান হয়ে বিছানায় শুয়ে পড়লো লামিয়া। কতদিন পর নিজের রুমে এসেছে। মাহির এসে বসলো তার পাশে। কতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলো। লামিয়া পাশ থেকে বালিশ তুলে মাহিরের মুখ বরাবর ছুঁড়ে মারলো। মাহির বলল, এভাবে বালিশ ছুঁড়ে মারছিস কেন? লামিয়া বলল, তুই এমন ভাবে তাকিয়ে আছিস কেন? মাহির বলল, আমি একা না, সবাই তোর দিকেই তাকিয়ে আছে, দেখ। লামিয়া চোখ ঘুরিয়ে দেখলো লামহা, হামিদা, তায়েবা সবাই তাকিয়ে আছে তার দিকে। লামিয়া বিরক্ত হয়ে বলল, কি তোরা সব আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি রূপ বেয়ে পড়ছে? লামহা বলল, না, তুই এমন কাওয়ার মতো হয়ে গিয়েছিস কেন? লামিয়া সরু চোখে লামহার দিকে তাকালো, তারপর বলল, দেখ মেজো আপা, এতদিন পর আসলাম, কোথায় একটু আদর আপ্যায়ন করবি, তা না করে তুই এসব বলছিস। একটু থেমে বলল, যা তোরা সব বিদায় হ, আমি একটু ঘুমাবো। আর মাহির, তায়েবা বিকেলে রেডি থাকিস, বের হবো একটু। কেউ আর কিছু না বলে চলে গেল। সবাই চলে যাবার পর লামিয়া একটা ভেবে শয়তানি হাসি দিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিল। দুপুরে খাবার টেবিলে বসে আছে সবাই। হরেক রকম খাবার দিয়ে টেবিল সাজানো। আজমেরি বেগম মুখ ফুলিয়ে নিজের ঘরে বসে আছেন, তাই তার 4 ছেলে গিয়ে ডেকে আনতে। লতিফা বেগম হামিদাকে বললেন, লামিয়া কোথায়? হামিদা জবাব দিল, মা, লাম্মু ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে খেয়ে নেবে। লতিফা বেগম আর কিছু না বলে খাবার বাড়তে লাগলেন। কিছুক্ষণ পর আজমেরি বেগমকে মানিয়ে খাবার টেবিলে নিয়ে এলো তার ছেলেরা। রাশেদা বেগম আজমেরি বেগমকে খাবার পরিবেশন করে দিলেন। খাবার খাওয়া শুরু করলো সবাই। তখনই আনিসুল সাহেবের ফোনে টেবিল কাঁপিয়ে কল এলো। তিনি বিরক্ত হয়ে পকেট থেকে মোবাইল বের করলেন। স্ক্রিনে খান নামটা দেখে তার চোখ খুশিতে চকচক করে উঠল। ফোন কানে নিয়ে হ্যালো বলতে ওপাশ থেকে ভেসে এলো, আনিসুল, আমরা সবাই দেশে ফিরছি, 2 দিন তোর বাসায় থাকবো, তারপর নিজের বাসা পরিষ্কার করে চলে যাব। এতে কি তোর কোনো সমস্যা আছে? আনিসুল সাহেব হাসি মুখে জবাব দিলেন, কোনো সমস্যা নেই, আমরাই তো, তোর যতদিন খুশি থাকবি, কোনো অসুবিধা নেই। তারপর অনেকক্ষণ ফোনে কথা বলে কল কেটে খুশিতে লাফিয়ে উঠে সবাইকে জানালেন, শফিউর আর তার পুরো পরিবার নিয়ে আসছে বাংলাদেশ। আমাদের বাড়িতে কতদিন থাকবে, তারপর ওদের বাসা পরিষ্কার করে চলে যাবে। শফিউর খান আর তার পরিবার আসছে শুনে সবাই খুশিতে লাফিয়ে উঠল। শুধু খুশি হলো না, রাশেদা আর হামিদ, তারা চুপচাপ মাথা নিচু করে বসে খাবার টেবিলে খেতে লাগলো। এদিকে বাড়িতে হইচই পড়ে গেল খানবাড়ি মানুষ আসছে এ খবর শুনে। খানবাড়ি পরিচয়। খানবাড়ি আর ইসলামবাড়ি পরিবারের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। আনিসুল সাহেবের ছোটবেলার বন্ধু শফিউর খান। খান পরিবারের সবাই আগেই দেশেই থাকতো। খান পরিবার আর ইসলাম পরিবার মিলে একসাথে ব্যবসা দাঁড় করিয়েছে। এতে তাদের সম্পর্ক আরো মজবুত হয়েছে। খানবাড়ির বড় ছেলে শফিউর খান, তার 2 সন্তান, বড় ছেলে সাফওয়ান ও ছোট মেয়ে শারমিন। খানবাড়ির মেজো ছেলে আমির খান, তার 2 সন্তান, বড় ছেলে আবির খান আর ছোট ছেলে লাবিব খান। খানবাড়ির সেজো ছেলে জায়েদ খান, তার 2 সন্তান, বড় মেয়ে হাফসা ও ছোট ছেলে জায়েদ খান। খানবাড়ির ছোট মেয়ে ফিরোজা স্বামী মারা যাবার পর ভাইদের সাথেই থাকেন, তার 2 সন্তান, বড় মেয়ে ফারিয়া আর ছোট ছেলে ফাহিম, এবং তাদের বাড়ির বড় কর্তা জনাব শফিকুল খান। এই নিয়ে খান পরিবারের সদস্যরা। খাবার শেষ করে বাড়ির কর্তীরা কাজে লেগে গেল। এত বছর পর খানবাড়ির মানুষ আসছে, তাদের আপ্যায়ন যেন কোনো ত্রুটি না থাকে, তাই ব্যস্ততা বেড়ে গেল সবার।
কিন্তু মন খারাপ করে বসে আছে হামিদা। এত বছর পর সেই মানুষটাকে দেখবে সে, কিন্তু তার কি মনে আছে হামিদার কথা? ও হয়তো না। মনে মনে ভাবলো হামিদা, ইতালিতে থাকে তারা, সেখানে আমার থেকেও সুন্দর সুন্দর মেয়ে আছে, সেখানে কি করে আমাকে মনে রাখবে সে মানুষটা? যদি মনে রাখতো একবার খোঁজ নিত, অন্তত যোগাযোগ করত, কিন্তু এত বছরে কোনো খোঁজ খবর নেয়নি। তাহলে এখন কিভাবে সে মানুষটা আমাকে মনে রাখবে? এইসব ভেবে হামিদা আরো মন খারাপ করে বসে রইল। আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে লামিয়া। পরনে হালকা বেবি পিঙ্ক কালারের কামিজ, হাতে কালো চিকন বেল্টের ঘড়ি, পিঠ সমান চুলগুলো বেনি করা, সামনে দিয়ে লেয়ার কাট করা চুল চারিদিকে ছড়িয়ে পড়েছে। পিছন থেকে তায়েব, তায়েবা ও মাহির হা করে তাকিয়ে আছে। আয়নায় তাকিয়ে লামিয়া বিরক্ত হয়ে পিছন ঘুরে বলল, নতুন দেখছিস আমাকে? এভাবে তাকিয়ে আছিস কেন? তাইবা গালে হাত দিয়ে হতাশ কণ্ঠে বলল, তুই আমাদের বোন হতেই পারিস না, তুই মনে হয় পাল্টে গিয়েছিস। বিরক্ত লামিয়া হাতে থাকা চিরুনি ছুঁড়ে মারল। ঠিক তখনই রুমে এলো হামিদা আর লামহা। চিরুনি ছুটতে দেখে হামিদা বলে উঠল, এসব কি অভ্যাস? যখনই দেখি তখনই এটা ওটা ছুঁড়ে মারি, সমস্যা কি তোর? লামিয়া কোনো জবাব দিল না, শুধু বিরক্ত মুখে মোবাইল হাতে নিল। হামিদা আবারও বলল, কোথায় যাচ্ছিস তোরা? বাঁকা হাসি দিয়ে লামিয়া উত্তর দিল, তোর বিদেশি নাগরকে আনতে। বলে হেঁটে বেরিয়ে গেল। তার পিছন পিছন তায়েব, তায়েবা আর মাহিরও চলে গেল। হামিদা ভ্রুকুসকে তাকিয়ে রইল লামিয়া যাবার পথে। লামহা বড় বোনের দিকে একবার তাকিয়ে বুকসেপ থেকে একটা বই টেনে নিয়ে চুপচাপ বসে পড়ল। বাসার বাইরে বেরিয়ে মাহি জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি? লামিয়া ঠোঁটে বাঁকা হাসি টেনে বলল, গেলেই দেখতে পাবি, আজ একটা বড় মিশনে যাচ্ছি। তায়েব আর মাহির, তোরা তোদের উড়োজাহাজ বের কর আর তায়েবা আমার সাথে আয়। এ কথা বলে বাগানের ভেতরে ছোট্ট স্টোর রুমে ঢুকে গেল লামিয়া। তায়েবাও তার পিছনে দৌড়ে গেল। এদিকে মাহির ও তায়েব দুজনের দিকে চেয়ে নিয়ে তাদের প্রাণপ্রিয় বাইক বের করলো। কিছুক্ষণ পর স্টোর রুম থেকে বের হলো লামিয়া আর তায়েবা। লামিয়ার হাত দেখে মাহির আর তায়েব শুকনো ঢোক গিলল। তারা হয়তো আন্দাজ করতে পেরেছে কিছু একটা হতে যাচ্ছে। তায়েবা চুপচাপ হয়ে ভাইদের দিকে তাকিয়ে রইল। লামিয়া আবার মাহিরকে বলল, চল এবার। কপাল কুঁচকে মাহির জিজ্ঞেস করলো, তুই কি করতে যাচ্ছিস জানতে পারি? লামিয়া মুচকি হেসে উত্তর দিল, অনেকদিন হলো হকি খেলি না, চল আজ একটু হকি খেলে আসি। আর কোনো কথা না বলে মাহির আর তায়েব বাইক স্টার্ট দিল। তায়েবের বাইকে তায়েবা আর মাহিরের বাইকে লামিয়া উঠে বসলো। দুটো বাইক একসাথে ছুটে গেল গন্তব্যের দিকে। ইসলাম পরিবারের সমবয়সী কয়েকজন ভাই বোনের মধ্যে আলাদা দল তৈরি করেছে লামিয়া, মাহির, তায়েবা। গলায় গলায় ভাব তাদের। এরা চারজন মিলে একসাথে থাকলে পুরো বাড়ি কেঁপে ওঠে। তাদের নিয়ে একটা কথা সবার মুখে মুখে, এই চারজনকে কেউ মেরে ফেললেও একজন আরেকজনের নামে কোনো মুখ খুলবে না। এই কারণে তারা কতবার মার খেয়েছে, শাস্তি পেয়েছে তার হিসেব নেই, তবুও শিক্ষা হয়নি একটারও। ভার্সিটির মারামারি তে লামিয়ার সাথে এরা তিনজনও ছিল, কিন্তু লামিয়া দূরে চলে যাবার পর তিনজনের ভেতরে বড় শূন্যতা তৈরি হয়েছিল। এবার লামিয়া ফিরে আসাতে চারজন আবার এক হলো, আর তাদের একসাথে মানে পুরো ইসলাম বাড়ি কেঁপে ওঠার দিন শুরু হলো আবার। বাইক এসে থামলো এক রেস্টুরেন্টে। তাই এবার মাহির বাইকে পার্ক করে এসে সবাই মিলে রেস্টুরেন্টের ভিতর ঢুকলো। লামিয়া কাকে যেন কল করে বলল, আমি যখন ভিতরে আসতে বলবো তখন ভিতরে আসবি তোরা। কল কেটে দিল। সামনে একটা টেবিলে গিয়ে সবাই বসলো। মাহির চারপাশে তাকিয়ে দেখতে লাগলো। তাই বিরক্ত হয়ে বলল, এইখানে কি করতে আসছি আমরা? লামিয়া তার কানের পাশে চুলগুলো গুটিয়ে দিয়ে ঠোঁট কামড়ে মুচকি হেসে বলল, অপেক্ষা কর তাহলেই বুঝবি। বলে ওয়েটার ডাকলো 4টা কোল্ড কফি। তারপর টেবিলে হাত ঢুকাতে গিয়ে উঠলো, আমি জোয়ান একটা পোলা, বুড়ি বেটির কাছে আমার এক্স দিছে বিয়া। গান শুনে মাহির তাইবা ভ্রুকুসকে তাকাইলো লামিয়ার দিকে। তাইবা বলল, বোন তোর মাথা গেছে নাকি? গান গাইলে শুদ্ধ করে গা, উল্টো গান কেন গাইছিস? লামিয়া শয়তানি হাসি দিয়ে বলল, একটু পরে বুঝবে আমি কেন উল্টো গাইতেছি। বলে এবার গাইতে শুরু করলো, আমার মনের কথা কইব আমি কার কাছে গিয়া, বুড়া বেটার সাথে আমার এক্স দিছে বিয়া। ঠিক তখনই দরজা ঠেলে রেস্টুরেন্টে ঢুকলো 25 বছরের এক যুবক। তার সাথে দেখে মনে হলো 38 বছরের এক মোটকা মহিলা। তাদের ঢুকতে দেখে লামিয়া ফিসফিস করে বলল, চেহারা লুকা তাড়াতাড়ি। মাহির তাইবা তাড়াহুড়ো করে মুখ
আড়াল করলো। মাহির নিচু গলায় বলল, কি হয়েছে? লামিয়া শুধু চোখের ইশারা করলো। তিনজন একসাথে পাশ ফিরে তাকাতেই চোখ বড় বড় করে উঠলো। তাইবা হা করে বলল, আরে এই শালা আবার নিজের আম্মারে নিয়ে ডেটে আইছে নাকি? লামিয়া ঠোঁট টিপে হাসছে, ওহো এটা ওর মা না, এটা হলো ওর সুগার আম্মা। তাইবা, আপনারা কফি খাচ্ছিলেন? হাসতে গিয়ে সব কফি ছিটকে পড়লো তাইবার গায়ে। তাইবা ধুম করে এক ঘুষি বসিয়ে দিল তাইবের পিঠে। হারামজাদা, আমার উপর ছিটাইলি কেন? মাহির দুই হাত তুলে বলল, ওই ওই নিজেদের মধ্যে মারামারি করিস না তোরা, দেখতে দে আসল নাটক। সামনে থাকা যুবকটা আসলে লামিয়ার এক্স হাবিব। বিগত 1 বছর লামিয়ার সাথে রিলেশন করেছিল, কিন্তু হাবিব প্লেবয় হওয়ায় সে যাকে দেখতো তাকেই পছন্দ করত। এমনকি লামিয়ার পিঠ পেছনে লামিয়ার প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ডের সাথেও রিলেশনে ছিল। লামিয়া যখন এসব জেনেছিল, সেদিন তার বেস্ট ফ্রেন্ডের সাথে এসব নিয়ে ভেজাল হয়, এমনকি মারামারি করেছিল। তারপর সেদিনই লামিয়ার সাথে হাবিবের সম্পর্ক শেষ হয়ে যায়। তায়েব মোবাইল ক্যামেরা অন করে ফিসফিস করে বলল, আহা, এ কি প্রেম নাকি মা ছেলের ভালোবাসা? মাহির বলল, প্রেম না ভাই, এটা হলো মাদার কেয়ার প্যাকেজ। তাইবা মুখ বাঁকিয়ে বলল, ছি, এই আবালের মুখে রুচি, ওষুধ খাওয়া লাগবো। আসলে রুচির দুর্ভিক্ষ। মাহির হেসে বলল, তুই বুঝতেছিস না, এই সুগার মাম্মির কাছে টাকার খনি আছে মনে হয়, তাই হাবিবা তো লালা ছড়াইতেছে। তাইব নাটকীয় ভঙ্গিতে বলল, তাহলে তো এটা কোনো সাধারণ কাপড় না লা, এ হচ্ছে লায়লা আর প্রিন্স মামুন। কে সাংঘাতিক বলে মুখ চেপে হাসলো। মাহির লামিয়া দিকে তাকিয়ে বলল, তোর কি কিছু প্ল্যান আছে? লামিয়া মাথা নাড়ল, মনে আছে। মাহির বলল, তাহলে বোন ছাড়িস না, আমরা তোর সাথে আসি। কিছুক্ষণ পর হাবিব মহিলাটির হাত ধরে কিস করতে লাগলো। তায়েব চোখ মুখ খিচে বলল, ইয়াক সি, আমার বমি আসছে। মাহির বমির মতো মুখ করে বলল, ওরে ওইটা ওর বাম হাত, দেখ গুলে গিয়েছে। তায়েবা বলল, আমার পেট গুলিয়ে আসছে। লামিয়া হাসতে হাসতে বলল, পিকচার এখনো বাকি আছে। মাহির, তায়েব, তাইবা লামিয়ার দিকে তাকালো। লামিয়া ইশারা করলো, সবাই চোখ বড় বড় করে তাকালো। হাবিব মহিলাকে কিস করছে। ঠিক তখনই একদল ছেলে রেস্টুরেন্টে প্রবেশ করলো। তায়েব কানে হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। লামিয়া টেবিলে থাপ্পড় দিয়ে গান ধরলো। মাহি, তায়েব ও তাইবা তাল মিলিয়ে ধরলো, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল চিরে পাখি যায় উড়ে যায়। এই চিৎকারে হাবিব আর মহিলাটির ভয় পেয়ে সামনে তাকালো। তাদের ঘিরে একদল ছেলে দাঁড়িয়ে আছে। ঘিরে থাকা ছেলেদের মধ্যে একজন ছেলে হাবিবের কলার ধরে বলল, এইসব নোংরামি করিস না, বলেই হাবিবকে না বরাবর খুশি মারলো। মহিলাটি বলল, এই ছেলে ছাড়ো, না হলে খুব খারাপ হবে। হাবিবকে খুশি মারা ছেলেটি মহিলাটির দিকে তাকিয়ে বলল, কি করবি তুই? মহিলাটি বলল, এই ছেলে আমার সঙ্গে তরকারি করতে লজ্জা করছে না? বেয়াদব, তোমার বড় আমি, ম্যানার শিখো নাই, অভদ্র ছেলে। পিছন থেকে লামিয়া বলল, নিজের ছেলের সমান এক ছেলেকে কিস করতে লজ্জা করেনি? তখন আপনার ভদ্রতা কোথায় ছিল? সবার দৃষ্টি লামিয়ার দিকে পড়ল। হাবিব চমকে উঠল। মহিলাটি লামিয়ার কাছে বলল, তুমি কে? লামিয়া আড়মোড়া ভেঙে হাই তুলে বলল, আমি দর্শক, এতক্ষণ আপনাদের চুম্মাচাটি দেখছিলাম। হাবিব রেগে তেড়ে গেল। লামিয়া চুলে হাত দিতে গিয়ে লামিয়া হাবিবের হাত ধরে মেন পয়েন্টে লাথি মারল। হাবিব ব্যথায় মাটিতে পড়ল। তারপর যে হাত দিয়ে লামিয়ার চুল ধরতে গিয়েছিল, সেই হাতে হকি দিয়ে জোরে বাড়ি মারতে হাবিব চিৎকার করে উঠল। ঠিক তখনই 4টি মেয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলো। মেয়েগুলো চোট বেঁধে ইচ্ছে মতো মারতে লাগলো হাবিবকে। মহিলাটি ভয় পেয়ে পালাতে নিতে তায়েব, তাইবা আর মাহির মহিলাটিকে আটকে ফেললো। লামিয়া মহিলাটির দিকে তাকিয়ে গিয়ে বলল, আপনার নাম কি আম্মা? মহিলাটি ভয় পেয়ে বলল, আকলিমা। লামিয়া বলল, বিয়ে হয়েছে? মহিলাটি বলল, হ্যাঁ, কিন্তু স্বামী চলে গেছে। লামিয়া দাঁত বের করে হাসলো। পাশে থাকা ছেলেকে বলল, নিলয়, কাজী রাখো, ওদের বিয়ে দিয়ে দাও, তারপর নিজের বাড়িতে গিয়ে চুম্মাচাটি করবে। বাইরের পরিবেশ অত্যন্ত নষ্ট করতে আসবেন না। হাবিব বলল, কিসের বিয়ে? আমি বিয়ে করব না। লামিয়া অবাক হওয়ার অভিনয় করলো, তারপর বলল, কেন? হাবিব বিরক্ত হয়ে বলল, এই বুড়িকে কে বিয়ে করবে? ভাবলে কি করে?
আকলিমা বেগম এবার খেপে গিয়ে রেগে হাবিবের কলার চেপে ধরলো। কি বললি? আমি বুড়ি? তুই না বলেছিলি আমাকে ভালোবাসিস, বিয়ে করবি? হাবিব বলল, তোকে ভালোবাসিনি, ভালোবেসেছি তোর টাকাকে। ভেবেছিলাম কয়েকদিন তোর টাকা পয়সা মেরে চলে যাব। মহিলাটি রেগে হাবিবকে উদ্যম মাধ্যম দিল। বেচারা এমনি মার খেয়ে পুরো আদমরা হয়ে গেছে। কিন্তু লামিয়া, মাহির, তাইবা চেয়ারে বসে কোল্ড কফি খাচ্ছে। তারা ভালোই এনজয় করছে। মাহির বলল, উফ, পপকর্ন হলে সিনেমাটা আরো জমে উঠতো। তায়েব বলল, বোন আয়, তোর একটা চুমু দেই। অনেকদিন পর লাইভ শো দেখলাম। আকলিমা বেগম বেগম হাবিবকে ইচ্ছে মতো মারতে লাগলো। তারপর লামিয়ার দিকে তাকিয়ে বলল, তোমরা কাজী ডাকো, আমি ওরে এই মুহূর্তে বিয়া করবো। লামিয়া বলল, যথা গাম্মা যান। লামিয়া নিলয়ের দিকে তাকাতে নিলয় কাজী ডেকে আনলো। কাজী সাহেবের অবস্থা দেখে ভয়ে ঢোক গিলল। লামিয়া তাদেরকে বলল, ভয় নেই কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। হাবিবকে কবুল বলতে বললে হাবিব বলবে না বলে জেদ ধরল। আকলিমা বেগম তার মোটা হাত দিয়ে এক থাপ্পড় বসিয়ে দিল হাবিবের গালে। কাজী সাহেব ভয় পেয়ে লাফিয়ে উঠল। আকলিমা বেগম হাবিবের দিকে তেড়ে যেতেই হাবিব কান্নায় ভেঙে বলে উঠল, ও আম্মা গো, আর মারবেন না, আমি কবুল বলতেছি। হাবিব ভয়ে কবুল বলল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। বিয়ে শেষে লামিয়া হাবিবের কাছে গিয়ে কংগ্রাচুলেট করতেই হাবিব বলল, এসব তোর কাজ তাই না, আমি তোমাকে দেখে নেব। লামিয়া মুচকি হেসে বলল, আমাকে না দেখে আজ আয়নায় নিজেকে গিয়ে দেখে নিস, আর যদি বেঁচে থাকলে দেখা করিস। বলেই দাঁত কেলে পিছনে গেল। মাহির, তায়েবা লামিয়ার সঙ্গে সানগ্লাস পরে স্টাইল করে চারজন একে একে কাঁধে হাত রাখলো। লামিয়া গান ধরলো। মাহির, তায়েবা একসাথে বলল, আমি জোয়ান একটা পোলা, বুড়ি বেটির কাছে আমার এক্স দিছে বিয়া। গান গাইতে গাইতে চারজন রেস্টুরেন্ট থেকে চলে গেল। রেস্টুরেন্টের বাইরে এসে লামিয়া সবাইকে বাসায় ফেরার জন্য তাড়া দিল। সন্ধ্যা হয়ে গিয়েছে। মাহির আর তায়েব তাড়াতাড়ি বাইক বের করলো। লামিয়া আর তায়েব দ্রুত উঠে বাইকে চেপে স্টার্ট দিল। তারা দ্রুত বাড়ির দিকে এগিয়ে চলে। সন্ধ্যা হলে সবাই হলরুমে বসে গল্প করছিল। ঠিক তখনই মাহির, তায়েবা আর লামিয়া ভয়ে ভয়ে ঢুকলো। হামিদ সাহেব ভ্রুকুসকে বললেন, কোথায় গিয়েছিলে তোমরা? চারজনে একসাথে দাঁত কেলিয়ে হেসে বলল, এই তো একটু ঘোরাঘুরি করছিলাম। হামিদ সাহেব সন্দেহ চোখে তাকিয়ে বললেন, একটু পর আমরা এয়ারপোর্টে যাব, তাই আমরা তোমাদের কাউকে নিয়ে যাব। লামিয়া ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, এয়ারপোর্টে কেন? আনিসুল সাহেব হেসে বললেন, আরে খান পরিবারের সবাই আসছে আজ, তাদের আনতেই যাচ্ছি। লামিয়া কিছুক্ষণ ভেবে বলল, আমি যাচ্ছি না, চাইলে এদের কাউকে নিয়ে যান বড় চাচা। বলেই মুহূর্তের মধ্যেই পালিয়ে গেল। বেচারা বাকি তিনজন ফাঁদে পড়লো। তাই মুখ কাচুমাচু করে বলল, বড় চাচা, আমার পড়াশোনার চাপ ভীষণ, তাই যাওয়া সম্ভব না, মাহির আর তায়েবাকে নিয়ে যান। বলেই সে উধাও। এবার সবাই তাকালো তায়েবার দিকে। তায়েবা ঢোক গিলে বলল, আমি আসলে যেতে চেয়েছিলাম, কিন্তু গাড়িতে উঠলেই বমি করি, পরে যদি আপনাদের ভাসিয়ে দিই সেটা তো খারাপ হবে, তাই মাহিরকে নিয়েই যান। বলে সেও উধাও। এবার সবার চোখ মাহিরের দিকে। হামিদ সাহেব বললেন, তোমার কোনো অজুহাত আছে? মাহির হালকা বোকা হেসে বলল, না চাচা, আমি যাব। মনে মনে গজরাতে লাগলো, হারামির দল, আমাকে ফাঁসিয়ে সব পালিয়ে গেলি, আমারও দিন আসবে। কিছুক্ষণ পর হামিদ, আনিসুল আর মাহির এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হলো। গাড়িতে বসতে মাহির দোতলার বারান্দায় তাকিয়ে দেখলো তায়েবা আর লামিয়া দাঁত বের করে হাসছে। মাহির মুখ বাঁকিয়ে গাড়িতে বসলো, আর ওরা হো হো করে হেসে উঠলো। গাড়ি বের হতেই লামিয়াদের বাকিদের নিচে রুমে যেতে বলল। রুমে এসে লামিয়া দেখলো হামিদা মন খারাপ করে চুপচাপ বসে আছে, আর লামহা বই পড়ছে। হামিদাকে দেখে লামিয়া খোঁচা মেরে গান ধরলো, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। হামিদা বিরক্ত হয়ে তাকালো, আর লামিয়া দাঁত কেলাতে ঠাস করে একটা থাপ্পড় দিল ওর পিঠে। লামিয়া কপাল কুঁচকে বলল, মারলি কেন বড় আপা? হামিদা রাগী গলায় বলল, তোকে কতবার বলেছি এসব বাজে গান গাইবি না, বিশ্রী লাগে শুনতে। এবার লামিয়া মজা করে লামহার হাতে লাথি মারলো। লামহা বই নামিয়ে চোখ ছোট করে তাকালো, তারপর মুহূর্তেই লাফিয়ে এসে চুল ধরে টেনে ধরলো। লামিয়া চেঁচিয়ে উঠল, লামহার বাচ্চা, চুল ছাড়, না হলে খবর আছে। হামিদা তাড়াহুড়ো করে বলল, লামিয়া চুল ছাড়। কিন্তু কে শোনে কার কথা? লামহা আরো জোরে টেনে ধরলো, আর লামিয়াও পাল্টা চুল ধরে টান দিল। শুরু হলো চুল ছিঁড়াছিঁড়ি কম্পিটিশন। হামিদা ছাড়াতে গিয়ে নিজেরও কয়েকটা
নিজেও কয়েকটা মার খেলো। এদিকে হট্টগোল শুনে তায়েবা ছুটে এলো। দৃশ্য দেখে তায়েব নিচে দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে মোজো আর চিপস নিয়ে ফিরে এলো। আরাম করে বিছানায় বসে খেতে শুরু করলো। তায়েবা আবার ক্যামেরা অন করে ভিডিও বানাতে লাগলো। মেঝেতে গড়াগড়ি খেয়ে লামিয়া আর লামহা মারামারি করছে। পাশে হামিদা চেষ্টা করছে থামাতে, কিন্তু ব্যর্থ। তায়েব এক হাতে চিপস খাচ্ছে, আরেক হাতে চিৎকার করছে, জিতবে কে লামিয়া, হারবে কে লামহা বলতে লাগলো। ঠিক তখনই পাশের ঘর থেকে আজমিরি বেগম বাঁশি ফু দিতে দিতে ঢুকলেন। দেখে মনে হলো উনি যেন খেলার রেফারি। হামিদা হতাশ হয়ে তাকালেন চারপাশে। একজন ভিডিও করছে, একজন উস্কাচ্ছে, একজন বাঁশি বাজাচ্ছে। এত হট্টগোল শুনে লতিফা বেগম ছুটে এলেন। দরজার পিছন থেকে ঝাঁটা বের করে দুই বোনকে ধূপধাপ পেটাতে লাগলেন। এক মুহূর্তের জন্য মারামারি থেমে গেল, কিন্তু ঝাঁটার বাড়ি খেয়ে দুজন আবার চুল টানাটানি শুরু করলো। রেগে গিয়ে লতিফা বেগম এবার জোরে বাড়ি মারলেন। জোরে বাড়ি খেয়ে লামিয়া আর লামহা দুজনেই দুই দিক পালিয়ে গেল। লতিফা বেগমও তাদের পিছু নিলেন। পেছনে আজমেরি বেগম বাঁশি বাজাতে বাজাতে দৌড়াচ্ছেন। তাই এবার ক্যামেরা হাতে ভিডিও করছে। তাই মোচো খেতে খেতে চিল্লাচ্ছে, উফ মেজো মা, আরো 2 হাত দাও, তাহলেই শোটা হিট হবে। পালাতে পালাতে লামিয়া চেঁচিয়ে উঠল, তাইবের বাচ্চা, হাতের কাছে তোকে পেয়ে নেই শুধু। পাশ থেকে রাশেদ, মনিরা আর তাহমিনা বেগম হেসে কুটি কুটি। অনেকদিন পর এমন লাইভ রিয়েলিটি শো দেখতে পাচ্ছে তারা। শেষমেশ লতিফা বেগম হাঁপিয়ে সোফায় বসে পড়লেন। তখনই আজমেরি বেগম বাঁশি বাজিয়ে ঘোষণা করলেন, মেজো বৌমা আউট। এই খেলার বিজয়ী লামিয়া আর লামহা। তালি দিয়ে তায়েব আর তায়েবা আর হামিদা। লতিফা বেগম বিরক্ত হয়ে বললেন, আম্মা আপনিও কি বাচ্চা নাকি? আজমেরি বেগম মুখ বাঁকিয়ে চলে গেলেন। বাকিরা হেসে হেসে নিজেদের রুমে চলে গেল। এয়ারপোর্টে পৌঁছে খান পরিবারের জন্য অপেক্ষা করছিলেন হামিদ সাহেব, আনিসুল সাহেব আর মাহির। কিছুক্ষণ পরে আনিসুল সাহেব সামনে তাকিয়ে শফিউল খানকে দেখতে পেলেন। তিনি এগিয়ে যেতেই শফিউল খান জড়িয়ে ধরতে বললেন, কেমন আছিস? আনিসুল সাহেব হেসে বললেন, ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি, তবে তোকে এত বুড়ো লাগছে কেন? আনিসুল সাহেব হেসে বললেন, আরে ভাই, বয়স তো আর কম হলো না, বুড়ো হবই। ঠিক বলেছিস, বললেন শফিউল। এরপর তিনি হামিদ সাহেবের সাথে কুশল বিনিময় করলেন। একে একে পুরো খান পরিবারের সবাই এসে দাঁড়ালো। সবার সাথে শুভেচ্ছা বিনিময় হতে লাগলো। আনিসুল সাহেব চারদিকে তাকিয়ে, আরে সাফওয়ান, আবির, লাবিব, জাহিদ, ফাহিম কই? শফিউল সাহেব বললেন, এই তো ছিল এখানেই, চল গাড়ির কাছে যাই, ওরা আসবে এখানে। মাহির তখন এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল। হঠাৎ পিছন থেকে কেউ মাথায় চাটি মারলো। ঘুরে তাকাতেই চোখ কপালে। সামনে দাঁড়িয়ে আছে 6 ফুট লম্বা সুঠামদেহী এক যুবক। গায়ে কাঁচা হলুদের মতো উজ্জ্বল রং, চোখের মণি গভীর কালো, ভাঁজহীন সাদা শার্ট আর পরিপাটি প্যান্টে ব্যক্তিত্ব আরো উজ্জ্বল। মাহিরের এমন তাকানো দেখে যুবকটি আবার মাথায় চাটি মারলো। মাহির মাথা চেপে বলল, আহ লাবিব ভাইয়া, মারছো কেন? লাবিব হেসে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? এমনি তোমাকে দেখছিলাম, উত্তর দিল মাহির। পিছন থেকে সাফওয়ান এগিয়ে এসে বলল, আরে মাহির বাবু যে, দেখ তো আবির কত বড় হয়ে গেছে। আবির হেসে জড়িয়ে ধরল মাহিরকে। বাপ রে, আমাদের সমানই হয়ে গেছিস। মাহির মুখ ফুলিয়ে বলল, তোমরা কি বলতে চাইছো? আমি এখনো ছোট্টই আছি। লাবিব মজা করে বলল, ছোট হোস বা বড়, আমাদের আগে বিয়ে করলে কিন্তু তোর খবর আছে। মাহির চোখ ছোট ছোট করে তাকালো। দেখে লাবিব কেসে উঠল। তারপর বলল, চল সবাই, বাকিরা অপেক্ষা করছে। এক এক করে 3টা গাড়ি বের হলো এয়ারপোর্ট থেকে। প্রথম গাড়িতে উঠলেন সাবরিনা, শফিউল, লুবনা, আমির, হালিমা, জায়েদ, আনিসুল হক আর হামিদ। দ্বিতীয় গাড়িতে শারমিন, হাফসা, ফারিয়া, ফিরোজা আর শফিকুল। তৃতীয় গাড়িতে সাফওয়ান, আবির, লাবিব, মাহির, জাহিদ আর ফাহিম। বাসার পথে সবাই ক্লান্ত। সাফওয়ান গাড়ি চালাচ্ছিল। এদিকে মাহির ফোনে মেসেজ আসতেই সে পকেট থেকে মোবাইল বের করলো, হোয়াটসঅ্যাপ খুললো, দেখলো তাইবা একটা ভিডিও পাঠিয়েছে। কৌতূহল নিয়ে ওপেন করতেই শোনা গেল হট্টগোলের আওয়াজ। চোখ বড় বড় করে দেখলো লামিয়া লামহার কাণ্ড। ভিডিওর শব্দে লাবিব বিরক্ত হয়ে বলল, আরে টোটো কোম্পানি অফ কর, মাথা ধরেছে। মাহির সাউন্ড কমিয়ে হেসে উঠল। সাফওয়ান কৌতূহল হয়ে বলল, এমন কি দেখছিস যে হেসে গড়াগড়ি খাচ্ছিস? আর বলো না ভাইয়া, কমেডি শো, অনেকদিন পর এমন কিছু দেখলাম, উত্তর দিল মাহির। আবির উৎসাহী হয়ে বলল, কই আমরাও দেখি। মাহির ফোনটা এগিয়ে ধরতেই আবির বিস্ময়ে বলল, এরা কারা? এভাবে মারামারি করছে কেন? যেটা হলুদ জামা সেটা লামহা, আর গোলাপি জামা সেটা লামিয়া। হেসে বলল মাহির। লামিয়ার
নাম শুনে লাবিব এক ঝটকায় ফোন কেড়ে নিয়ে ভিডিও দেখতে শুরু করলো। বাকিরা চোখ বাঁকা করে তাকালো, কিন্তু লাবিব খেয়ালই নেই, সে ব্যস্ততে ভিডিওতে। অনেক চেষ্টা করে লামিয়ার মুখ স্পষ্ট দেখতে না পেয়ে বিরক্ত হয়ে আস্তে করে বলল, অসভ্য বড় বোনকে কি কেউ এভাবে মারে নাকি? কথা বলে সামনে তাকাতে দেখলো সবাই তাকে সন্দেহের চোখে দেখছে। লাবিব বিরক্ত হয়ে বলল, এভাবে তাকাচ্ছ কেন? চেহারায় কি কোনো লাভ রাইট দেখা যাচ্ছে নাকি? বলেই জানালার দিকে তাকালো। বাকিরা মুখ চেপে হাসছে। মাহির আফসোস করে বলল, ইস, আমি এখানে এসেছি বলে সব মিস করে দিলাম। আবির বলল, প্রতিদিনই কি এমনই হয় নাকি? আগে হতো, কিন্তু 5 মাস ধরে হয়নি। কেন? কারণ লামিয়া 5 মাস ওর নানার বাড়ি ছিল, উত্তর দিল মাহির। ফাহিম জিজ্ঞেস করলো, কেন? মাহির লামিয়ার রিলেশনের অংশ বাদ দিয়ে অন্য সব ব্যাখ্যা দিল। সবাই মিলে দীর্ঘশ্বাস ফেললো। গাড়িতে টুকটাক গল্প চলতে লাগলো। এদিকে রাত তখন প্রায় 12টা। বাড়ির ভেতর কয়েকজন বাদে সবাই ঘুমিয়ে আছে। ছাদে বসে তারা দেখছিল রাশেদ সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে হঠাৎ গাড়ি শব্দ শুনে নিচে তাকালো। দেখলো প্রথম গাড়ি থেকে নেমে আসছে বাবা চাচারা আর শফিউল খানের পরিবার। দ্বিতীয় গাড়ি থেকে নামলো এক রমণী, কালো শার্ট, কালো প্যান্ট, চুল ঝুটি করা, ঠোঁটে হালকা হাসি। তাকে দেখে রাশেদের মুখ এক মুহূর্তের জন্য উজ্জ্বল হলো, হালকা হাসলো, তারপর চোখ মুখ শক্ত করে সিগারেট মাটিতে পিষে নিজের ঘরে চলে গেল। খান পরিবারের সবাই ইসলাম বাড়িতে প্রবেশ করতে লতিফা, রাশেদা, মনিরা আর তাহমিনা বেগম দৌড়ে সাবরিনা, হালিমা, লুবানা আর ফিরোজাকে জড়িয়ে ধরলেন। খুশিতে চারদিক ভরে উঠল। সাফওয়ান, আবির, লাবিব, জাহিদার, ফাহিম এসে সবাইকে সালাম জানালো। কুশল বিনিময় হলো। শফিউল সাহেব হেসে বললেন, তোদের ছেলে মেয়েরা কই? আনিসুল সাহেব বললেন, রাত হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে, সকালে দেখা হবে, আপাতত রুমে গিয়ে বিশ্রাম কর। শফিউল মাথা নাড়লেন। হামিদ সাহেব তার স্ত্রী আর ভাবিদের উদ্দেশ্যে বললেন, তোমরা ওদের রুম দেখিয়ে দাও। সবাই সবার রুমে চলে গেল। লতিফা বেগম খাবারের কথা বললেন, কিন্তু সবাই ক্লান্ত, তাই সেদিন আর কেউ খেলো না। ফ্রেশ হয়ে সবাই যার যার রুমে শুয়ে পড়ল। অন্ধকার কাটিয়ে ভোরের আলো ফুটছে চারিদিকে। পাখিরা কিচিরমিচির করে গান গাইছে। তালুকদার নিবাসের দেয়ালের উপর ভর দিয়ে ইসলাম বাড়ির দিকে উকি দিচ্ছে প্রায় 50 বছরের এক বৃদ্ধ মতিন তালুকদার। মাথার চুলদাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু তার দুষ্টুমি করার মেজাজ একটুও যায়নি। ইসলাম বাড়ির 2য় তলার বারান্দায় গেঞ্জি আর ট্রাউজার পরে যোগ ব্যায়াম করছিল আজমেরি বেগম। হঠাৎ চোখ পড়তে দেখলেন তালুকদার বাড়ি থেকে মতিন উকি মারছে। ছোট ছোট করে তিনি চিৎকার দিয়ে বললেন, আজকেও আমি ইউরে মজা দেখামো। মতিন না, দাঁড়া ইউ, আমি এক্ষুনি আসতেছি। মাই বাড়িতে উকি পুকি দেওয়া, আজ তোকে দেখামু এই আজমেরি হোয়াইট। বলে তিনি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। হাতে নিলেন কেচি, মাটি থেকে একটা ইটের টুকরো তুলে কেটিতে গেথে সোজা তাক করলেন মতিনের মাথার দিকে। ঠাস করে ছুঁড়ে মারতে ইটের টুকরো গিয়ে সোজা কপালে লাগলো। মতিন চিৎকার করে উঠলেন, ওরে ময়না, কই তুই? এই বুড়ি আমার মাথা 2 ভাগ কইরা দিল রে। স্বামী চিৎকার শুনে ময়না বেগম ছুটে এসে দেখলেন স্বামী মাথা চেপে ধরে কাঁদছেন। পাশ ফিরে তাকাতে দেখলেন আজমেরি বেগম কেঠি ঘুরাতে ঘুরাতে দাঁত কেলাচ্ছেন। মুহূর্তেই বুঝে গেলেন কি ঘটেছে। আর শুরু হলো এক প্রকার বিশ্বযুদ্ধ। বাড়ির সবাই এত চিল্লাচিল্লি শুনে লাবিবের আড়মোড়া ভাঙলো। বিরক্ত হয়ে ঘড়ি দেখলো মাত্র 6টা বাজে। আর বিরক্ত হয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে কিছু বুঝতে পারলেন না। দরজা খুলে নিচে নামতে দেখলো সাফওয়ান আর ভাবিরাও বেরিয়ে এসেছে। লাবিব বলল, বাইরে কিসে চেঁচামেচি হচ্ছে? সাফওয়ান বলল, জানি না, চল দেখে আসি। 3 জন একসাথে বের হয়ে গেল। এদিকে ময়না বেগম কোমরে আঁচল গুজে সামনে এগিয়ে এলেন। ইসফুপিপ। আজমেরি এক পায়ে গিয়ে বললেন, ননসেন্স। ময়না বেগম রেগে গেলেন, ইডিয়ট, এই বেডি, তুই আমার জামাইরে ইট ছুড়ছস কেন? আজমেরি চেঁচিয়ে উঠলেন, এই বেডি, তোর জামাই আমার বাড়িতে উকি পুকি মারে কেন? ময়না বেগম চেঁচিয়ে বললেন, এই বুড়ি, তুই কারে বেডি কস? আজমেরি আরো খেপে উঠলেন, বুড়ি মানে? তুই বুড়ি, তোর 14 গোষ্ঠী বুড়ি। ময়না বেগম জবাব দিলেন, আমার গোষ্ঠী নিয়ে একটা কথাও কবি না। আজমেরি বেগম হেসে বললেন, 100 বার কমো, 1000 বার কমো, তোর গোষ্ঠী বুড়ি, তোর গোষ্ঠী বুড়ি, তোর গোষ্ঠী বুড়ি। তাদের এমন উল্টাপাল্টা ইংরেজি শুনে লাবিব, আবির আর সাফওয়ান ভেবাচাকা খেয়ে গেল। পিছন থেকে দৌড়ে এলো ফাহিম,
জাহিদ, ফারিয়া, হাফসা, শারবিন, মাহির, রাশেদার, আরিফ। মাহির, রাশেদার, আরিফ বাগানের চেয়ারে বসে চুপচাপ শো উপভোগ করছে। খানবাড়ির ছেলেমেয়েরা অবাক হয়ে তাকিয়ে রইল। তাদের দৌড়াতে দেখে এসে বলল, মাহির, শো শেষ? মাহির হেসে বলল, না, কেবল শুরু, তাড়াতাড়ি আয়। তায়েবের সঙ্গে সঙ্গে এলো হামিদা, লামহার, তায়েবা। সবাই আড়মোড়া ভেঙে চেয়ারে বসে গেল। তায়েবা আবার মোবাইলের ক্যামেরা অন করে ভিডিও করতে শুরু করলো। সাফওয়ান হামিদার দিকে তাকিয়ে মুচকি হেসে ফেলল। লামহা চশমা নাকের ডগায় বসিয়ে হাতে বই চেপে ধরে ঝগড়া দেখছে। তাকে যে কেউ খুব মনোযোগ দিয়ে দেখছে সেটা তার খেয়াল নেই। চিল্লাচিল্লিতে বিরক্ত হয়ে লামিয়া বিছানা ছেড়ে বারান্দায় এলো। রেলিংয়ে পা ঝুলিয়ে বসে বোঝার চেষ্টা করছে কি হয়েছে। হঠাৎ ময়না বেগম চেঁচিয়ে বললেন, এই বুড়ি, এই সেটা আই ভেরি ডেঞ্জারাস, কামিং কামিং। আসমিরি পাল্টা চেঁচিয়ে উঠল, ওই বুড়ি, ইউ সেট আপ, গেট আউট, নট বুক বেম্বু কাম। ময়না রেগে গেলেন, আই সেড টু ডু কাম। আজমেরি চোখ ছোট করে বললেন, তুই ইংরেজি কস? কিছুই তো বুঝি না। ময়না জবাব দিলেন, পারবি কেমনে, তুই তো নেকা পড়া পারস না, বুঝবি কেমনে? আজমেরি মুখ বাঁকিয়ে বললেন, ওরে আমার সাত বদনি রে। ময়না মুখ বাঁকিয়ে বললেন, ওরে আমার নাক ফুলুনি রে। এমন সময় লামিয়া জোরে সিটি বাজালো। সবাই তাকালো তার দিকে। লামিয়া হেসে বলল, দাদি, তোমার ঝগড়া চালিয়ে যাও। যে হারবে তারে আমি একটা সান্ত্বনা পুরস্কার দিব, যে জিতবে তার জন্য কোনো পুরস্কার নাই। আজমেরি অবাক হয়ে বললেন, কেন? লামিয়া দাঁত কেলিয়ে বলল, যে জিতবে সে তো এলাকার রানী হবে, তার পুরস্কারের দরকার কি? খুশিতে আজমেরি লাফাতে শুরু করলেন, তাইলে হাড্ডাহাড্ডি লড়াই হোক। কিলো ময়না? ময়না বললেন, জিতবো তো আমি। দুইজন আবার ঝগড়া শুরু করলো। ইসলাম বাড়ির ছেলে মেয়েরা দারুণ মজা নিচ্ছে। মাহির নিচ থেকে একটা জুসের বোতল ছুঁড়ে দিল লামিয়ার দিকে। লামিয়া কেস করে নিয়ে হট ঢক ঢক করে খেতে লাগলো। লাবিব লামিয়ার দিকে তাকিয়ে আছে, কিন্তু লামিয়ার খেয়াল নেই। সাফওয়ান রাশেদের কাঁধে হাত রেখে বলল, রাশেদ, ওনাদের থামাও। রাশেদ হেসে বলল, যা হচ্ছে দেখতে থাক, বলে আরো চেয়ার এগিয়ে দিল। খানবাড়ির ছেলেমেয়েরাও বসে গেল। শারমিন এসে রাশেদের পাশে বসলো। রাশেদের খেয়াল হলো না। এদিকে ঝগড়া আরো বাড়ছে। ময়না বেগম চেঁচিয়ে বললেন, তুই জলতা হে। আজমেরি বললেন, মি জলতা হে, ইউ জলতা হে ইউ। ময়নার মা চেঁচালেন, ইউ মারতা হে, মারতা হে। আজমেরি হঠাৎ বললেন, আল্লাহ, ওর ওপর ঠাডা ফালাও, আগুন ফালাও, আর ওর বেল্লার কামড়ও দাও। ময়না বেগম ভীষণ বললাই ভয় পায়। এই কথা শুনে আটকে উঠলেন। শাড়ি তুলে লাফাতে লাফাতে চেঁচাতে লাগলেন, আমাগো, আল্লাহ গো, আমার শরীর জ্বললে গেল, বললা কামড় দিল, আমারে বাঁচাও। আজমেরি হেসে বললেন, এই যে বললা তোর পিছনে, তোর সামনে। ময়না আরো লাফাতে লাগলেন। এমন সময় লামিয়া কোমরে ওড়না পেঁচিয়ে এক বালতি পানি নিয়ে হাজির হলো। তারপর ঠাস করে ময়নার ওপর ঢেলে দিল। ময়না অবাক হয়ে তাকালেন। লামিয়া হেসে বললেন, বলেছিলাম না যে হারবে তার জন্য সান্ত্বনা পুরস্কার? এই নাও দাদি, তোমার পুরস্কার। আর আজকের বিজয় হলো আমাদের সকলের প্রিয় আজমেরি বেগম। মাহি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, জনতার নাম। তায়েব, তায়েবা, লামহা একসাথে উত্তর দিল, আজমেরি। মাহির আবারও বলল, এলাকার রানী। সবাই একসাথে, আজমেরি। লামিয়া হাত তুলে বলল, আমার রানী, তোমার রানী। তারা একসাথে স্লোগান দিল, আজমেরি বেগম, আজমেরি বেগম। লামিয়া আবারও স্লোগান ধরলো, আজমেরি বেগমের কিছু হলে। সবাই একসাথে চিৎকার করলো, জ্বলবে আগুন ঘরে ঘরে। চিৎকারে চারিদিক কেঁপে উঠল। হামিদা, রাশেদার, আরিফ বসে বসে হেসে কুটি কুটি হয়ে গেল। আর খানবাড়ি ছেলেমেয়েরা সবাই হা করে তাকিয়ে আছে তাদের দিকে।